আজ আমরা কথা বলবো অষ্টাদশ শতাব্দীর ভারতের এক অসাধারণ ক্ষমতাশালী শক্তি মারাঠা সাম্রাজ্যকে নিয়ে জানব তাদের অবিশ্বাস্য উত্থান আর তারপরের পতনের গল্প। আচ্ছা, চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। ভাবুন তো একবার, দিল্লির মোঘল শাসন তখন একেবারে টলমল করছে। সারা ভারতবর্ষে একটা বিশাল ক্ষমতার শূন্যতা। তো কারা সেই জায়গাটা নিতে এগিয়ে এসেছিল? কারা ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছিল? উত্তরটা দেওয়ার আগে শুধু একবার এই সংখ্যাটার দিকে তাকান। যখন তারা ক্ষমতার একেবারে শীর্ষে, তখন প্রায় ২৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল তাদের শাসন, মানে বিশাল এক ব্যাপার। হ্যাঁ, আমরা কথা বলছি মারাঠা সাম্রাজ্যের। এক সাধারণ কৃষক যোদ্ধা গোষ্ঠী থেকে উপমহাদেশের নিয়ন্তা হয়ে ওঠার এক আশ্চর্য কাহিনী তাদের। তাহলে চলুন তাদের সেই উত্থানের গল্পে একটু ঢোকা যাক। কিভাবে, কোথা থেকে শুরু হলো তাদের এই যাত্রা? তাদের উত্থানের গতিটা ছিল সত্যি অবিশ্বাস্য। দেখুন, ১৬৭৪ সালে শিবাজির হাত ধরে যেটা শুরু, সেটাই পেশওয়া প্রথম বাজিরাওয়ের সময় যেন অপ্রতিরোধ্য হয়ে উঠল। মানে মাত্র কয়েক দশকের মধ্যে তারা প্রায় পুরো ভারত জুড়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিল। আর ১৭৬০ সাল নাগাদ তো তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো আর কেউ ছিল না। কিন্তু ইতিহাস বলে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী হয় না, তাই না? মারাঠাদের সেই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় প্রথম বড় ধাক্কাটা আসে পানিপথের ময়দান থেকে। পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা শুধু একটা হার ছিল না, এটা ছিল তাদের আত্মবিশ্বাসে একটা বিরাট আঘাত। এই পরাজয়টা প্রথমবারের মতো তাদের ভেতরের দুর্বলতাগুলোকে সবার সামনে নিয়ে আসে। কিন্তু মারাঠারা তো সহজে দমে যাওয়ার মতো ছিল না। এটাই তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। দেখুন, পেশওয়া প্রথম মাধব রায়ের মতো একজন যোগ্য নেতার অধীনে তারা কি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিল। প্রায় ধ্বংসস্তূপ থেকে উঠে এসে তারা আবার উত্তর ভারতে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে। আর এখানেই গল্পের সবচেয়ে দুঃখজনক মোড়টা আসে। ঐতিহাসিক গ্র্যান্ড ডাফের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, পানিপথের ক্ষত হয়তো পূরণ করা যেত, কিন্তু একজন দূরদর্শী নেতার অকাল মৃত্যু যে শূন্যস্থান তৈরি করে, সেটা পূরণ করা প্রায় অসম্ভব। আর সেটাই হয়েছিল। মাধবরাওয়ের মৃত্যুর পরেই মারাঠা সাম্রাজ্যের আসল সমস্যাটা সামনে চলে আসে। ঐক্যবদ্ধ একটা সাম্রাজ্যের বদলে তারা হয়ে ওঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী কয়েকটি শক্তির জোট। তো এই মারাঠা কনফেডারেসি জিনিসটা আসলে কী ছিল? সোজা কথায়, এটা এমন একটা ব্যবস্থা যেখানে পুনের পেশওয়া ছিলেন নামে মাত্র প্রধান। আসল ক্ষমতাটা ছিল কয়েকটি শক্তিশালী আঞ্চলিক পরিবারের হাতে, যারা নিজেদের ইচ্ছে মতো চলত। এই পরিবারগুলোই ছিল সে ক্ষমতার কেন্দ্র। যেমন ধরুন, গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার, বরোদার গায়কোয়াড় আর নাগপুরের ভোসলে। পুনের পেশওয়াকে তারা খাতায় কলমে নেতা মানলেও প্রত্যেকেই নিজের এলাকায় ছিলেন প্রায় স্বাধীন রাজার মতো। আর সমস্যাটা ঠিক এখানে। এই পরিবারগুলোর মধ্যে সারাক্ষণ লেগে থাকত রেষারেষি, ক্ষমতার লড়াই। স্বপ্ন মারাঠা স্বার্থের চেয়েও তাদের কাছে নিজেদের লাভটাই বড় হয়ে উঠেছিল। আর উঠতি শক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। এরপরই শুরু হয় ব্রিটিশদের সঙ্গে সেই লম্বা লড়াইয়ের অধ্যায়। মোট ৩টি যুদ্ধ, যা ধীরে ধীরে মারাঠার শক্তিকে পুরোপুরি শেষ করে দেয়। এই ৩টে যুদ্ধকে বলা যেতে পারে মারাঠা সাম্রাজ্যের কফিনের শেষ ৩টে পেরেক। প্রথমটায় তারা কোনো মতে ব্রিটিশদের আটকাতে পারলেও দ্বিতীয় যুদ্ধে পেশওয়ার একটা মারাত্মক ভুল, ব্রিটিশদের সাহায্য চাইতে গিয়ে বেসিনের চুক্তি সই করা, কার্যত তাদের স্বাধীনতাকে শেষ করে দেয়। আর তৃতীয় যুদ্ধটা ছিল শুধু সময়ের অপেক্ষা, যা এক সময়ের প্রতাপশালী এই সাম্রাজ্যের পতনকে নিশ্চিত করে। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার এই কথাটা শুনুন। তিনি বলছেন, মারাঠাদের পতনের সাথে সাথেই ভারতে ব্রিটিশদের সামনে আর কোনো বড় বাধা রইল না। তাদের আধিপত্য একটা পুরোদস্তুর সাম্রাজ্যে পরিণত হল। তাহলে প্রশ্ন হল, এত শক্তিশালী একটা সাম্রাজ্য এভাবে ভেঙে পড়ল কেন? আসলে কারণটা বাইরে যতটা না ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল তাদের নিজেদের ভেতরে। পতনের মূল কারণগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমেই আসে রাজনৈতিক অনৈক্য। একে অপরের সঙ্গে লড়াই করতে গিয়েই তারা দুর্বল হয়ে পড়ে। এর সাথে ছিল একটা নড়বড়ে অর্থনীতি।
তারা মূলত চৌথ আদায়ের উপর নির্ভরশীল ছিল, যা আসলে এক ধরনের সুরক্ষা কর। কিন্তু শুধু এটার উপর ভিত্তি করে তো আর একটা বিশাল সাম্রাজ্য টিকে থাকতে পারে না। পাশাপাশি সামরিক আর সামাজিক ক্ষেত্রেও তারা সময়ের সাথে তাল মেলাতে পারেনি। সব মিলিয়ে যে আদর্শটা একসময় মারাঠাদের এক করেছিল, সেটাই যেন হারিয়ে গিয়েছিল। সবশেষে এই প্রশ্নটাই হয়তো থেকেই যায়। মারাঠা সাম্রাজ্যের গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বাইরের শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে ভেতরের বিভেদ। তাদের এই পতন কি ইতিহাসের এক অনিবার্য পরিণতি, নাকি ঐক্যর গুরুত্ব নিয়ে এক চিরন্তন শিক্ষা? ভাবার বিষয়, তাই না?